দেশের যেসব জায়গায় চলছে বাংলা ব্লকেড। শাসকগোষ্ঠী আরও বেশি বেসামাল হয়ে উঠেছে মির্জা ফখরুল। কোটার মাধ্যমে অযোগ্য আমলাতন্ত্র তৈরির চিন্তা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন রিজভী। দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার, রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশের যেসব জায়গায় চলছে বাংলা ব্লকেড। পুরো দেশজুড়ে চলছে কোটাবিরোধী আন্দোলনকারীদের বাংলা ব্লকেড। রাজধানীর বিভিন্ন জায়গায় এক দফা দাবিতে জড়ো হয়েছেন তারা। স্লোগান, গান আর কবিতা আবৃত্তি করে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার বিকাল পর্যন্ত যেসব জায়গায় বাংলা ব্লকেড কর্মসূচি চলছে তা হল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়, চানখারপুল, ইন্টারকন্টিনেন্টাল মোড়, পল্টন মোড়, কারওয়ান বাজার, বাংলা মোটর, ফার্মগেটে বাংলা ব্লকেড বাস্তবায়ন করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা গুলিস্তানের 0 পয়েন্ট সহ সচিবালয় এলাকা দখলে নিয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকারিচা মহাসড়ক অবরোধ করেছে। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের বিইউপি শিক্ষার্থীরা মিরপুর 12, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ রেলপথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী রেলপথ অবরোধ করেছে। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মডার্ন মোড়, রংপুর ঢাকা মহাসড়ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সরকারি হাজী মহসিন মুহাম্মদ কলেজ, সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা শোলশহর, চট্টগ্রাম রেলপথ, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা খুলনা মহাসড়ক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া খুলনা সড়ক এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা পাবনা সড়কে বাংলা ব্লকেড বাস্তবায়ন করেছে। এছাড়াও রুয়েট, আনন্দমোহন নবীপ্রবি, আশেক মাহমুদ কলেজ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। আন্দোলনকারীরা মেধা কোটা, মেধা, সংবিধানের মূল কথা সুযোগের সমতা, ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, সংগ্রাম না রাজপথ, রাজপথ, এই বাংলায় হবে না বৈষম্যের ঠিকানা, ১৮-র হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলনসহ বিভিন্ন স্লোগান দেয়। সারা দেশে আজ এক দফা দাবির পক্ষে নেমেছেন কোটা আন্দোলনকারীরা। তাদের এক দফা দাবি হল, সব গ্রেডে সকল ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে। রোববার রাতে তারা রাজধানীর শাহবাগ থেকে এক দফা ঘোষণা দিয়েছিলেন। শাসকগোষ্ঠী আরও বেশি বেসামাল হয়ে উঠেছে মির্জা ফখরুল। ক্ষমতাসীন আওয়ামী শাসকগোষ্ঠী আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনভিত্তি নেই বলেই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং তার অঙ্গসহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমনপীড়ন শুরু করেছে। রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলে। পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন তিনি। অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করার এই কাজটি সরকার করছে। মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা। তিনি বলেন, জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা জনগণ কখনোই পূরণ হতে দিবে না। সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। কোটার মাধ্যমে অযোগ্য আমলাতন্ত্র তৈরির চিন্তা। বর্তমান প্রেক্ষাপটে কোটা সম্পূর্ণরূপে বাতিল করা উচিত। ২০১৮ সালে কোটা নিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি কোটা বাতিলের সুপারিশ করে। তাদের মতেই তো কোটা রাখার যৌক্তিকতা নেই। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানিয়েছিলেন সংসদে দাঁড়িয়ে যে কোটা থাকবে না। এখন বিশিষ্টজনের মতামত নিয়ে যদি সরকার মনে করে কিছু জায়গায় রাখা দরকার সেটা করা যেতে পারে।
2018 সালে কোটাবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসেন সেই সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূ। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরির নবম থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করা হয়। পরের বছর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে জয়লাভ করে। তিনি সহ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংগঠকদের উদ্যোগেই পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদ নামের রাজনৈতিক দল গঠিত হয়। ভিপি নূর নামে পরিচিত সাবেক এই ছাত্রনেতা এখন দলটির সভাপতি। গত ৫ জুন হাইকোর্ট কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় দিয়েছেন হাইকোর্ট। এর প্রতিক্রিয়ায় সেদিন থেকেই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীদের একাংশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে পালিত হচ্ছে লাগাতার কর্মসূচি। চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে নতুন করে আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপটে কালবেলার সঙ্গে কথা বলেছেন 2018 সালের আন্দোলনের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূ। সাক্ষাৎকার নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাফর আলী। কালবেলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2018 সালে জারি হওয়া পরিপত্র নিয়ে আপনারা কি সন্তুষ্ট ছিলেন? ভিপি নূর 2018 সালে ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠিত আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না। আমরা সেই বক্তব্য ও সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম। পরে সরকার কোটার বাস্তবতা বিবেচনা করার জন্য জনপ্রশাসন সচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল। তাদের প্রতিবেদনে সুপারিশ করেছিলেন যে সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের প্রকল্প বা উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু কোনো চাকরিতে কোটা থাকা উচিত নয়। সেদিক বিবেচনায় আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রীর কোটা বাতিলের সিদ্ধান্তই বহাল থাকবে। পরে সেটা না হয়ে আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা করা হয়েছে। তখন আমরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়ার কারণে 2018 সালের পরিপত্রের সিদ্ধান্তের ব্যাপারে ভেবেছিলাম যে যতটুকু হয়েছে ততটুকুই থাকুক, পরবর্তী সময়ে আবার যৌক্তিকভাবে উত্থাপন করা গেলে করা হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই আগের পরিপত্রটাও বাতিল করা হয়েছে। আমার মনে হচ্ছে চলমান রাজনীতিকে আড়াল করা কিংবা কোনো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই বিষয়টি সামনে আনা হয়েছে। ভিপি নূর, কোটা সংস্কারের জন্য আমরা যারা 2018 সালে আন্দোলন করেছিলাম তারা সবাই আদালতের এই রায়কে প্রত্যাখ্যান করি। নানা বাস্তবতায় কোটা বাতিল হওয়ার সিদ্ধান্ত প্রাসঙ্গিক ছিল। রাষ্ট্রের পরিচালনাকারী নির্বাহী বিভাগ যদি মনে করে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একটু সুযোগ সুবিধা দিয়ে এগিয়ে নেবে, তাহলে বাস্তবতার নিরিখে তারা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। সেই নির্বাহী বিভাগের আদেশকে ভ্রুক্ষেপ না করাকে আমি ভালোভাবে দেখছি না। 2018 সালে কোটার বিষয়ে আমরা যখন একটি রিট করেছিলাম এটা নির্বাহী বিভাগের সিদ্ধান্ত এই বলে, তখন আদালত সেটা খারিজ করে দিয়েছিল। তার মানে তখন তারা বিষয়টিকে নির্বাহী বিভাগের ওপর ছেড়ে দিয়েছিল। নির্বাহী বিভাগের সেই সিদ্ধান্তকে আদালত কিভাবে আবার ফিরিয়ে আনেন সেটা আমার বোধগম্য নয়। কালবেলা আদালতের রায়ের প্রতিক্রিয়ায় নতুন করে কোটাবিরোধী আন্দোলনে নামার যৌক্তিকতা কতটুকু? ভিপি নূর, চলমান আন্দোলনের সঙ্গে আমি সম্পূর্ণরূপে ঐকমত্য পোষণ করছি। এই আন্দোলন যৌক্তিক ও ন্যায়সঙ্গত। এটা ছাত্রসমাজের সময়োপযোগী একটা প্রতিক্রিয়া। শিক্ষার্থীরা চাচ্ছে 2018 সালের পরিপত্রের পুনর্বহাল, কিন্তু তারা সেটাও না দিয়ে একেবারে বাতিল করে দিচ্ছে। শিক্ষার্থীদের দাবি দেওয়ায় আমি অযৌক্তিক কিছু দেখি না। তাদের দাবিতে সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন রয়েছে, একটা শ্রেণী ব্যতীত, যারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, দেশকে ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত করতে চায় এবং যারা চায় এদেশে মেধাবী তরুণরা না থাকুক। একমাত্র তারাই কোটার মাধ্যমে একটা অযৌক্তিক ও অযোগ্য আমলাতন্ত্র তৈরি করতে চায়। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন রিজভী। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। খবর পেয়ে সকালেই হাসপাতালে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। পরে রিজভী কালবেলাকে জানান তিনি যখন হাসপাতালে যান তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘুমাচ্ছিলেন। পরে তিনি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়। খালেদার শারীরিক অবস্থা খুব ভালো নয় বলে মনে করেন রিজভী। জানা যায় রোববার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক খালেদা জিয়াকে আজ ভোরে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে সোমবার ভোর 4:12 রওনা হয়ে 4:45 এভারকেয়ার হাসপাতালে পৌঁছা। হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার, রিজভী। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলনে তিনি এ মন্তব্য করে। রিজভী বলেন, ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্কস। কারণ ভারত তাদের সঙ্গে থাকলে তারা সবকিছু করতে পারে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নে। কারণ তাদের ভারতের সার্টিফিকেট থাকলে তারা সবকিছু করতে পারে। গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদী বীজ বপন করে গোটা জাতিকে আজ বিভক্ত করেছেন। বর্তমানে এরা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে। তারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে। লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহার, কারো জমি দখল যেন তাদের অধিকার। লুটপাট, কালো টাকা, জমি দখলের মানসিকতার দল হল আওয়ামী লীগ। রিজভী বলেন, বিরোধী দলে থাকলে তারা একরকম থাকে আর ক্ষমতায় এলে এরা প্রভু বনে যায়। তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই। আর যেখানে শেখ হাসিনার আত্মীয়দের পরিবারের এমপি আছে সেখানে তো ভয়ঙ্কর অবস্থা। সেখানে বিরোধী দলকে দাঁড়াতেই দেওয়া হয় না। আপনারা বাগেরহাট, বরিশালে দেখেছেন কয়দিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত করতে দেয়নি। সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুস সালাম, বিজনকান্তি সরকার, অপর্ণা রায় প্রমুখ।